দর্শকেরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে সম্প্রতি বিএনপির কমিটিতে বড় ধরনের রদবদল হয়েছে, বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন যিনি বড় দায়িত্ব পেয়েছেন বিএনপির, এর আগেও সফলভাবে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন, আছেন আসাদুজ্জামান রিপন। ভাইস চেয়ারম্যান পদে তিনি পদোন্নতি হয়েছে তার। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য স্টুডিওতে। দর্শক একটু জানিয়ে রাখি, ঢাকা সহ 4টি মহানগর কমিটি ভেঙে দেওয়ার একদিন পর গত শনিবার অর্থাৎ গতকাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদল করা হয়েছে। এই রদবদল নিয়ে বিএনপির মধ্যেও যেমন আলোচনা সমালোচনা চলছে, একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও বড় আলোচনার বিষয় আসলে বিএনপির এই হঠাৎ রদবদল। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, শুরুতে একটু আপনার কাছে জানতে চাই, আপনি ভাইস চেয়ারম্যান পদে আপনার পদোন্নতি হয়েছে, আপনাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে একটু জানতে চাই যে সব মিলিয়ে কেন এই রদবদল হলো বিএনপিতে হঠাৎ করে, এবং যেটি বলা হচ্ছে যে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এরকম সিদ্ধান্ত। কারা বলছেন? মানে এই যে বলা হচ্ছে, কথাটা বলেন, কারা বলছেন? নিশ্চয়ই মানে এরকম কেউ বলছেন না। এবং সার্টেনলি পার্টির শীর্ষ নেতা, আমাদের পার্টিতে সপ্তাহে প্রায় সময় প্রায় 2 দিন স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়, প্রায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু চলে আসলে মিটিং হয়। তো সুতরাং পার্টির নেতৃবৃন্দ নিশ্চয়ই আপনার মানে অবহিত, জানেন, কনসাল্টেড হন তারা। বরং এত কনসালটেশন বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলও হয় না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি পার্টির তার যে কলিগ যারা আছেন তাদের সাথে নানা ইস্যুতেই মানে কথা বলেন এক। আর এই পার্টির কাউন্সিলে এই দলের যারা ডেলিগেট যারা ছিলেন, কাউন্সিলর যারা ছিলেন, তারা পার্টির চেয়ারপারসনকে এম্পাওয়ার্ড করেছেন তার পার্টির আপনার রিফর্ম করা থেকে শুরু করে পার্টির বিভিন্ন জিনিসগুলো ইয়ে করা, কি বলে আপনার রিফর্ম করা, অথবা আপনার কি বলে দলের কমিটি সাজানো, এভরিথিং মানে পার্টির চেয়ারম্যান এম্পাওয়ার্ড আছেন। আর অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন তিনি আমাদের গঠনতন্ত্র বলে তিনি অ্যাবসলিউটলি পার্টি চেয়ারপারসনের যে দায়িত্বটি গঠনতন্ত্র অনুযায়ী তিনি সেই অনুরূপ দায়িত্বটি তিনি পালন করেন এক। মাঝে মধ্যে আমাদের পার্টিতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আপনার বিভিন্ন জেলা বলেন, থানা বলেন, বিভিন্ন জায়গায়, আপনি তো শুধুমাত্র বলছেন মানে নেতৃবৃন্দের কথা, শুধু না, একেবারেই উনি মানে থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও তিনি কিন্তু কনসাল্ট করেন, তাদের অপিনিয়ন নেন, তারা মানে পার্টি কীভাবে চলছে, চলা উচিত, কী করা উচিত, এগুলো এই সমস্ত অপিনিয়নগুলো এইটা প্র্যাকটিক্যালি একেবারেই গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছে। পার্টি রিফর্ম করাটা অনেক আগেই জরুরি ছিল। এবং আপনি জানেন আমাদের পার্টির কাউন্সিল হওয়ার কথা অনেক আগেই, প্রায় 8 বছর ধরে আমরা মানে পার্টি মানে আমরা কাউন্সিল করতে পারছি না। আমাদের নেতৃবৃন্দ কারাগারে থাকছেন, এক একজনের বিরুদ্ধে শতাধিক মানে মামলা আছে, তাই না? তো এমনি ধরনের পরিস্থিতি যেখানে আমার একটা ইফতার পার্টি করতে গেলে পর্যন্ত আমার মানে সরকারের অনুমোদন লাগে, কখনো কখনো ইফতার পার্টিটা ঠিক মতো করতে দেয় না। এবং আপনি যদি দেখবেন যে আমরা যে শুধু মিটিংগুলো করি, আমাদের মিটিংগুলো করতে গেলে প্রায়শই আমরা তো অনেক আগেই গভর্নমেন্টকে অবহিত করি, কিন্তু আমাদেরকে দেখা যায় যে ঠিক অনুমোদনটা দেওয়া হয় যেদিন সভা হবে ঠিক তার আগের দিন বিকেলবেলা সন্ধ্যায়। তো আগামীকালকে আমার একটা বড় সমাবেশ হবে, আজকে পর্যন্ত যদি আমি কনফার্ম না থাকি আমার আয়োজনটা কেমন হবে, তা আমি আমার মতো যে দল, আমাদের এই দলের নেতৃবৃন্দের পক্ষে তো আমরা দেশে তো খুব স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি নাই। দেশে তো একটি রাজনৈতিক দলের চর্চা চলছে, অন্য কোনো রাজনৈতিক দল তো তার রাজনীতি করতে পারছে না। একটা বিষয়, সুতরাং এমনি ধরনের পরিস্থিতিতে আপনার মানে পার্টির মানে আপনার নেতৃত্ব কাঠামো পুনর্বিন্যাস করতে হলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সুপারিশ নিয়েই তারপরে পার্টির বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ। মনে হয় যে এখন যে রদবদল হলো এই জায়গায় আলোচনা করে এই রদবদল হয়েছে নিশ্চয়ই, কারণ দ্যাট ইজ দ্য ডিজায়ার ফ্রম দ্য গ্রাসরুট লেভেল। সেই ডিজায়ারের জন্যই তো প্রশ্নটা। হ্যাঁ, এইটা তো মানে একেবারে তৃণমূল পর্যায়েরই গণমাধ্যমের রিপোর্টগুলো যেভাবে আসে তাতে করে যেটা হয় যে কেউ তো আসলে প্রকাশ্যে নাম বলবে না, কেউ যদি না খুশি হয় আপনার দলে বলবে না যে আমি আলটিমেটলি না, এটা যেটা আছে যে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে কথা বলছে। আমাদের দেশে কোনো গণমাধ্যম নাই, আমাদের দেশে কিন্তু সংবাদ মাধ্যম আছে, প্রচার মাধ্যম আছে। যে দেশে বেনজিরের মতো একটা দুর্বৃত্ত তৈরি হয়, গণমাধ্যমের বদলে তো আপনি জানতে পারলেন। আমি বলছি গণমাধ্যমে কখন গণমাধ্যম বলেছে? এই যে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা অর্গানাইজ করলো, সে কি হঠাৎ করে এত টাকা উপার্জন করলো?
উনি তো ডিএমপির কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, উনি পুলিশের আইজি ছিলেন। উনি যখন হুঙ্কার দিয়ে বিরোধী দলকে মাটির তল থেকে বের করে নিয়ে আসতে চায়, তখন কি এই দেশের মানে আপনার যেই সংবাদ মাধ্যম তারা কি বলেছে যে না এটা একটা মানে আপনার পুলিশের আইজির এই ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা না, এইভাবে তিনি কথা বলতে পারেন না। অল অন এ সাডেন আমরা দেখলাম যে ইয়েস মানে আপনার যে প্রতিষ্ঠান নিউজ 24-এর তাদের সহযোগী বা কালের কণ্ঠ তারা এই নিউজটা প্রকাশ করেছে, তারপরে বিভিন্ন পত্রপত্রিকা এটা ইকো করেছে। ঘটনা তো তার থেকে আরো ভয়াবহ, কালের কণ্ঠ যেটা ছেপেছে তার থেকে তো আরো ভয়াবহ ঘটনা আমরা প্রায় আসতে। তাহলে এখন বাংলাদেশের সংবাদপত্রের মানে সংবাদপত্র পরিষদ, যেটা নোয়াব বলে, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের প্রেসিডেন্ট, ডেইলি স্টার এডিটর মাহফুজ আনাম সাহেব বললেন যে বিষয়টা আমরা জানতাম কিন্তু আমরা মানে প্রকাশ করতে আমরা সাহস পাইনি। তো যেখানে আপনার স্টেট অফ ফেয়ার, যেই রাষ্ট্রে এই ধরনের ভীতির পরিবেশ কাজ করে, যে রাষ্ট্রে, যেই রাষ্ট্রে ভীতির পরিবেশের কারণে আপনার মানে অনেক মেইন স্ট্রিম নিউজ পেপার তারা সংবাদটা প্রকাশ করতে পারেনি, প্রচারিত। আজকেই তো পত্রিকায় দেখলাম মানব জমিনে আপনার আরেকজন মানে ফরমার ডিএমপি কমিশনার, মানে তারা হেডিংটা খুব চমৎকার, বেশ সার্কাস্টিক্যালি করেছে, মানে হ্যাঁ মিয়া সাহেবও কম জাননি বা এরকম। তো কাকে আপনি করবেন? তো এই যে ধরনের আপনার মানে যে ব্যবস্থা, এই যে রদবদলটা হবে এটা আপনি জানতেন? হ্যাঁ, হোয়াই নট, নিশ্চয়ই জানতাম, কেন জানবো না। আমাদের দল সবাই মোটামুটি জানেন, কারণ এর আগে তো আমাদের আপনার ঢাকা মহানগর কমিটি উত্তর দক্ষিণ সেটা আপনার মানে ডিসলভ করা হয়েছে, তারপর ছাত্র দলের কমিটির আগে ডিসলভ হয়েছে, সুতরাং এটা তো একটা মানে প্রক্রিয়া। কি কারণে এই রদবদল বলে আপনার মনে হয়? দলকে আরো স্ট্রেন্থেনিং করার জন্য, আরো শক্তিশালী করার জন্য। যোগ্য লোকজন আসছে, যোগ্য লোক এটা তারা যারা এসছেন তারা নিশ্চয়ই তাদের যোগ্যতার মাপকাঠি মানে প্রমাণ করেছেন। যদি যদি আপনি আমার কথাই যদি চিন্তা করেন, আমি তো এই পার্টির নতুন কাঠামোতে আমি ভাইস চেয়ারম্যান আমি মনোনীত হয়েছি। আমি 80s দশকে বাংলাদেশের যে আপনার গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যেটা চূড়ান্ত বিকাশ হয়েছে, সেই ছাত্রদের নেতৃত্ব দেয় একজন লোক। আমার আজ কত বছর আগে, আই ওয়াজ প্রেসিডেন্ট অফ স্টুডেন্ট উইং কত বছর আগে? জি, 35 বছর আগে। তো 35 বছর আগে আমি একটি সামরিক শাসন ব্যবস্থার পতন ঘটানোর নেতৃত্ব বা সংগঠিত করার যে জায়গাটিতে আমি ছিলাম, 35 বছরও কি আমি যদি আমার কথা বলি, 35 বছর কি আমার যোগ্যতা অর্জন হয়নি? আমার সাথে যারা অন্য দল করতাম, যদি সরকারি দলের কথাই যদি বলি, সরকারি দলের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, হি ওয়াজ জেনারেল সেক্রেটারি অফ দ্য কারেন্ট রুলিং পার্টি, তাদের স্টুডেন্ট অর্গানাইজেশনের ছিল, সাধারণ সম্পাদক ছিল। সুতরাং আমার লেভেলের যারা, তারা অনেকেই তো মানে অন্যান্য বড় দলের প্রেসিডিয়াম মেম্বার হয়েছে, যারাই আপনারা বিভিন্ন বদল হলো পদ, আপনারা বিএনপিতে ছিলেন। কথাটা বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। মানে যদি শাসক দলের কথা যদি বলি, যে আমার যারা মানে ইমিডিয়েট যারা আমার কম্পিটিটিভ অর্গানাইজেশন, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, উনি ছাত্রলীগের সেক্রেটারি ছিল ওই একই সময়তে, উনি তার সংগঠনের প্রেসিডেন্ট মেম্বার হননি, উনি এমপি হননি, উনি মন্ত্রী হননি। তো সুতরাং আমাদের যে কালারফুল যে আমাদের ব্যাকগ্রাউন্ড, বরং গত 24 বছরে যেই জায়গাটিতে আমাদের আরও আসার কথা, সেই জায়গাটিতে বরং অনেক মানে এই আপনার অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে, সময় মতো কাউন্সিল না হওয়ার কারণে আমাদের অনেকেরই আসাটা একটা বিলম্বিত হয়েছে। আপনারা তো বিভিন্ন পদে ছিলেন বিএনপিতেই, জাস্ট রদবদলটা হলো উপরে নিচে, সেই জায়গাটাই এতদিন আপনারা কি করলেন? আন্দোলন যেটা বলা হচ্ছে, আন্দোলন তো সফল হয়নি, আপনারা সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে পারেননি, এখন কি করবেন? আন্দোলন সফল হয়নি। আপনি জানেন যে যখন একটা দেশের যখন ডেমোক্রেটিক পলিটি থাকে না, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যখন থাকে, তারা কি আন্দোলনটা সফল হতে দেয়? আমি তো একটা গণতান্ত্রিক সংগঠন করার লোক, গণতান্ত্রিক রাজনীতি করার লোক। আমার কাজটাকে আমার কাজ হচ্ছে আমার দলীয় বক্তব্যটা তুলবো, অথবা সরকারের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো সমালোচনা করবো। তার মাধ্যমটা কি? সভা সমাবেশ করা, প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ, এবং একটা ডেমোক্রেটিক নর্মস এবং ডেমোক্রেটিক মিনসের মধ্য থেকেই তো আমার আন্দোলনের কর্মসূচি বা আমার রাজনীতিটাকে পৌঁছাতে হবে। তো সেটা যদি বাধাগ্রস্ত হই, আপনি দেখেন যে নির্বাচনের আগে আমাদের পার্টির অলমোস্ট জানুয়ারিতে ইলেকশনটা হলো, অক্টোবরে 28 অক্টোবর আমাদের 29 অক্টোবর মোস্ট অফ আওয়ার লিডার্স তাদেরকে অ্যারেস্ট করা হলো। তো
তো আপনার কি মনে হয় যে সরকার আপনার বিরোধী দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটু ভালো নির্বাচন চেয়েছিল? নিশ্চয়ই চাইনি, এবং চাইনি বলেই যেটা আপনার ভারতের যে আপনার মানে দিল্লির মুখ্যমন্ত্রী আপনার মিস্টার কেজরিওয়াল তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তার দেশে মোদি ঠিক পুতিন যে স্টাইল ইলেকশন করে, বাংলাদেশের বিরোধী দলকে আপনার গ্রেপ্তার করে হাত পা বেঁধে নির্যাতন নিপীড়ন করে যেভাবে বাংলাদেশে একটা গভর্নমেন্ট ইনস্টল হয়েছে, মানে রিনস্টলই বলব কারণ বারবারই তো হচ্ছে, তো তো এই কথাটা তো আজকে শুধু বাংলাদেশ, আমরা শুধু এই কথাটা আমরা বলছি না, আজকে তো ওয়ার্ল্ড মিডিয়াতে একই কথা, এমনকি প্রতিবেশী দেশের দুই তিন দিনের মধ্যে জিএম কাদের একটা কথা বলেছেন যে বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো সক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। এটা ওনার একটা অবজারভেশন, কিন্তু তার উনি যদি মনে করেন সক্ষমতা নেই, তাহলে ওনার দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে ওনার নিজের রাজনীতি ছেড়ে দিতে হবে, অযথা জনগণের ভাতা ঠাতা পয়সা নিয়ে মানে ভাতা গ্রহণ করে বিরোধী দলের নেতা সাজার দরকার নাই। কারণ সরকারের কাছ থেকে ভাগবাটোয়ারা উচ্ছিষ্ট ভোগ করে নির্বাচনের যাওয়ার নামে যারা মানে সরকার উচ্ছিষ্ট ভোগ করেছে, সুযোগ সুবিধা নিয়েছে, সরকারের কাছ থেকে আপনার মানে একটা কোটায় 12-14টা আসন যারা নেয়, তাদের বিরোধী দলের নেতার কাছ থেকে তো এই মন্তব্য আসতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি হি ক্যান টক অ্যাবাউট হিজ পার্টি, বাট আদার পলিটিক্যাল পার্টি এই লড়াইটা তো চালাতে হবে, গণতন্ত্রের জন্য লড়াইটা তো চালাতে হবে, মানে মুক্ত চিন্তার চর্চাটা তো চালাতে হবে। এটার জন্য বাধা আসবে, নিঃসন্দেহে বাধা আসবে, কারণ কোন স্বৈর শাসক তো আপনার স্মুথলি সে তো আপনার এই কাজগুলো করতে দেবে না। বারবার এরকম বাধা আসবে, বারবার আপনার এরকম যতবার বাধা আসবে ততবারই আপনাকে মানে প্রতিরোধের সূচনা করতে হবে, প্রতিরোধের চেষ্টা করতে হবে। 28 অক্টোবরের কথাই যদি বলি, 28 অক্টোবরে ধরেন আপনাদের প্ল্যান সাকসেসফুল হয়নি, সরকার প্ল্যান সাকসেসফুল হয়েছে ধরেন, এবং সেখানে একজন পুলিশকে মেরে ফেলা হয়েছে, সেই জায়গাটাই এই যে ধরেন বাধা আসলো আপনারা তো আলটিমেটলি ওখান থেকে উঠে দাঁড়াতে পারলেন না। এই জায়গায় কি আপনার মনে হয় যে যারা নেতৃত্বে আছেন প্ল্যান বির কথা যেটি বলা হয় সেটি ছিল বলে আপনার মনে হয়? না, আপনাকে আমি একটা কথা বলি, প্ল্যান এ বির কথা যেহেতু আপনি তুললেন, আর আমি এক্ষেত্রে আমি আমার একটা নিজস্ব ব্যাখ্যা বা পর্যবেক্ষণ বলতে পারেন। সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের ধারণা ছিল যে বিএনপি হয়তো বড় সমাবেশের নাম করে বসে পড়বে, অর্থাৎ একটা অবরোধের মতো পরিস্থিতি যাবে। এবং আপনি খেয়াল করবেন অক্টোবর মাসের প্রবাবলি 11 তারিখে তিনি কিন্তু একটা মানে হুঙ্কার দিলেন যে বিরোধী দল যদি অর্থাৎ বিএনপি যদি বসে যাওয়ার চেষ্টা করে তাহলে হেফাজতের পরিণতি হবে। এই কথাটা উনি 11 অক্টোবরে বললেন। তারপরে আমাদের মহাসচিব বললেন যে বিএনপি মানে বসে যাওয়ার এই ধরনের কোনো পরিকল্পনা নেই, আমরা আরও বড় বড় প্রোগ্রাম করব। অক্টোবরই আমাদের মানে আপনার প্ল্যান এর ব্যাপার ছিল না যে অক্টোবরে প্ল্যান এর করার পরে প্ল্যান বিটা মাথায় রাখতে হবে। এটা কি আপনার রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলে মনে হয়? না, দূরদর্শিতার অভাব বলবো না, আমরা সরকারটা এতটা মানে আমরা চিন্তা করছিলাম যে দেশের জনগণ একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সরকারও কথা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, বিরোধী দলকে নিয়ে নির্বাচন করার কথা বলছে, ওবায়দুল কাদের সাহেব বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বলেন, তারা সবাই মিলিয়ে কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিলেন। এবং আপনার এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে পারতো, আলাপ আলোচনা হতে পারতো, অনেক কিছু হতে পারতো। মানে একটা আমরা তো 18 সালে নির্বাচনে আমরা অংশ নিয়েছি, ওই মানে আপনার মানে সার্টেন রিজার্ভেশন আমরা অংশ নিয়েছি, কিন্তু সরকারের একটা মানে আশঙ্কা ছিল যে বিএনপি আমার যেটা পরবর্তী তা নাহলে 28 তারিখে তারা যে ডেসপারেটলি তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে, মানে অলমোস্ট আপনার দুপুর 2টোর মধ্যে আমাদের মিটিংটা পন্ড করে দিল তারা, তাই না? মিটিংটা তো আমাদের কন্টিনিউ করতে দেয়, এমনকি আপনার মানে আমাদের মাইকের যোগাযোগটাও তারা মানে কানেকশনটাও তারা বন্ধ করে দিল। তো ফলে তারা তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে বিএনপি নেতাকর্মীরা হয়তো বসে যেতে পারে। সেটাই আমি বলছি, ধরেন এরকম ঘটনা যে ঘটবে সেইটা ধারণা করতে না, আমাদের তো বসে যাওয়ার প্ল্যান ছিল না। আমাদের যদি বসে যাওয়ার প্ল্যান থাকতো, এই যে পন্ডুর বিষয়টা আমি বলছি, আমাদের যদি বসে যাওয়ার প্ল্যান থাকতো তাহলে আমি প্ল্যান বির কথা চিন্তা করতাম যে যদি আমি বসে যাই, যদি আমাকে উঠিয়ে দেয় এবং তারপরে আমি কি করব, তাই না? আচ্ছা, আমার যেহেতু বসে যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের তো প্ল্যান ছিল ইনফ্যাক্ট আমরা একটা বড় সমাবেশ করব। এখন আপনাদের যে মানে এখন যে রদবদল, সেটা কি এসব ব্যর্থতার ফল বলে মনে হয়? না, একটা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের যে মানে কমিটিটা এটা অনেক ডিউ। আজকে যদি মনে করেন যে আমাদের এখন যে সমস্ত মানে আপনার নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ মূলত বলা যেতে পারে যে 16 সালের আপনার মানে কাউন্সিলে যারা মানে এই পদগুলোতে এসেছেন, জি, তাই না? আজকে যদি এর মধ্য থেকে যদি খুব স্বাভাবিকভাবে যদি 2-3টে কাউন্সিল হতেন
তারা এর মধ্যে ইতিমধ্যেই তারা অনেকে এলিভেটেড হতে পারতেন, অথবা তাদের পারফরমেন্সের কারণে মানে তারা মানে তাদের অবস্থার পরিবর্তন ঘটতে পারত। তো সুতরাং যেইটি ঘটেছে সেইটার যে আপনার মানে আমি যেটা মনে করি যে পার্টিতে যেই রদবদলটা হয়েছে, এবং এটা কিন্তু সামনে আরো রদবদল হবে, এটা যে হবে না তা মানে তারেক রহমানের আমাদের পার্টিতে রদবদল নাকি বিচার বিশ্লেষণের ফলে রদবদল মনে হয়? না, এটা একটা রুটিন রদবদল আমি মনে করি। রুটিন রদবদল নিঃসন্দেহে, যেমন আমি আপনাকে এইভাবে বলি, আমাদের পার্টিতে আমি তো মানে সর্বশেষ রদবদলে বা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আমি একমাত্র ভাইস চেয়ারম্যান আমি হলাম। কিন্তু আমাদের পার্টিতে আমার জানা মতে আমাদের প্রায় 5 থেকে 6 জন ভাইস চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। করোনার সময় দুজন করেছেন, তারপরে স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে। আমাদের ওয়ান অফ দ্য ভাইস চেয়ারম্যান ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব, তিনি ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছেন। তো এরকমভাবে প্রায় আমাদের 10 জনের মতো ভাইস চেয়ারম্যান কিন্তু মানে মৃত্যুবরণ করেছেন। আউট অফ ইট কিন্তু অনলি কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অনলি একজনকে শুধুমাত্র, অর্থাৎ আমাকে শুধুমাত্র তিনি মানে ইয়ে করলেন, মানে মনোনীত করলেন। আমি যদি বলি যে আরো 9টি সহসভাপতি পদ, মানে ভাইস চেয়ারম্যান পদ এই দলই তো আছে। বিরতি নিয়ে এসে এখান থেকে শুরু করি। একটা দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যেই আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। বিরতির পরে নতুন একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বিএনপিতে রদবদল শুদ্ধি নাকি বুদ্ধি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। একের সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন, সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, একের সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। ডক্টর সাদেকুল আরিফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু ছোট্ট করে আসাদুজ্জামান রিপনের কাছ থেকে একটু শুনে তারপরে জিনিসটা আপনার কাছে আসছি। আসাদুজ্জামান রিপন, আমি একটু জানতে চাই যে একটা আলোচনার রদবদলের পরেই একটা প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে তারেক রহমান সাহেব নিজের মন গড়া কমিটি করছেন, রদবদল করছেন, এটি একটি, এবং বিষয়টি এরকম যে যারা তার বাধ্য নয় মনে হচ্ছে তাদেরকে তিনি সরিয়ে তার অনুগত লোকজনকে, এটা এই কথা এই বলা হচ্ছে, মানে কারা বলছেন? আমি যদি বলি, বলছেন আপনার দলের লোকজনই। আমার দলের লোকজন বলছে না। আমার দলের লোকজন, আপনি কি ক্যান ইউ সাইট এ সিঙ্গেল এক্সাম্পল যে আমার দলের লোক কোন লোকটি বলেছে? আমি তো যে বললাম নাম প্রকাশ না, এটা আমি আমার পেশায় কিন্তু আমি সাংবাদিকতা আমার, এবং ছাত্র জীবন থেকে আমি মানে লেখালেখি সাংবাদিকতা করি। এই যখন আমরা কখনো কিছু বলতে চাই তখন আমরা এইটাই ব্যবহার করি না। কিন্তু আপনার কি মনে হয় কেউ যদি নাম প্রকাশ করে বলে যে আমি ভাই, না কেন, যদি একটা রাজনৈতিক দলে যদি তার যদি ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে তিনি বলতেই পারেন, তিনি বলতে পারেন না। তিনি যেভাবে মানে অর্থাৎ তিনি যেভাবে মানে আপনার মানে মনোনীত হয়েছেন, তাই না? আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে আওয়ামী লীগের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের কথা বলি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেছেন ভালো খারাপ কিছুই বলবো না, যতদিন বেঁচে আছি বিএনপি কর্মী হিসেবে কাজ করব। ভালো বলেছেন। হোয়াট ডাজ ইট মিন? ভালো বলেছেন যে তিনি বিএনপি করবেন, কিন্তু ভালো খারাপ সে কিছু বলছে না। মানে এটাকে ভালো বলছেন বা খারাপ বলছেন আমি জানি না, কোন পত্রিকা থেকে কোট করেছেন, প্রথম আলো থেকে। ঠিক আছে, এটা তিনি মানে বলতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতিতে আপনি আমার কথাই ধরেন, আমি 80s-এ আমি বিএনপির ছাত্র সংগ্রামের প্রেসিডেন্ট ছিলাম। এক নাম্বার 2, আপনার তৎকালীন সময় হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা গড়ে তুললাম পুরো 80 দশক জুড়ে, তাই না? তো আমার তো কর্মীস্থানীয় লোকেরও এই পার্টির স্থায়ী কমিটির সদস্য আছে তো তাতে কি আমি যদি একটা রাজনীতি যখন করি, আমি তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকি। আমি বলেছি যে আমার কিন্তু আমার কর্মীও কিন্তু স্থায়ী কমিটির সদস্য আছে, এবং সেটা আজকে আরো 8 বছর আগে থেকেই আছে। তো আমার কি মানে কোনো মনোবেদনের ব্যাপারে আমি পার্টিতে কাজ করেছি, আমার পার্টি চেয়ারপারসন। আপনার হয় না, কিন্তু অনেকে তো হয়। কেন হবে? হয় না, এটা আমি মনে করি না। অসন্তুষ্টির বিষয় তো থাকে। ওয়েল, আপনি যদি কেউ বললো যে আমার থেকে আমি ডিজার্ভ করে আমাকে দিল না, আসাদুজ্জামান রিপন সাহেবকে দিল, এটা তো আপনার মানে কি ডিজার্ভ তিনি কিভাবে করেন এটা তো কেউ মানে এরকম বলেন না। যদি আমার যারা কর্মী, যারা আমার দলের নেতা, তারা খুব ভালো করে জানেন আমি বলেন যে আমার কর্মী স্থায়ী কমিটির সদস্য আছে আওয়ামী লীগের, আমার কন্টেম্পোরারি। আমি যখন ছাত্রদলের যে কথাটা আমি আগে বলছি, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট তখন ছাত্রলীগের সেক্রেটারি আব্দুর রহমান উনি আরেকটা বড় দলেরও তিনি প্রেসিডিয়াম মেম্বার। তো তারেক রহমানের যে বিবেচনা
আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসনের যে বিবেচনা, উনি তো কাউকে XYZ-কে তুলে নিয়ে এসে বড় পদায়ন করেননি। I could have been in the position of the member of the standing committee now. Meanwhile, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের রাজনীতি কোনো কিছু মিলে আমাদের সাথে তো মানে যেটা আপনার কারোর মনোবেদনা থাকবে মানে মানে তুলনার জন্য এটা থাকার কোনো কারণই নেই। এবং তারেক রহমান খুব রাইটলি যে আগে যারা হয়েছেন সেটাও তো এইভাবেই হয়েছেন। তারা যদি বলতো যে তারা যে এখানে ছিলেন অন্য কেউ অসন্তুষ্ট হয়েছেন কিনা, তা তো না। পার্টিতে লয়ালিটি থাকতে হয়, রাজনীতিতে থাকতে হবে। আওয়ামী লীগের যারা যে আপনার মানে প্রেসিডেন্ট মেম্বার অনেকে ছিলেন, যেমন আপনার নুর আলম রেদিন ভাই ছিলেন আমাদের সিনিয়র, তো তিনি প্রেসিডেন্ট মেম্বার ছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী মনে করেছেন তার দল তো তাকে সেভাবে এম্পাওয়ার করে। পার্টিতে তারেক রহমানকে এম্পাওয়ার করা আছে, আমাদের পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারেক রহমানকে সেইভাবে এম্পাওয়ার করা আছে। তিনি পার্টির ব্যাপারে সিদ্ধান্ত তিনি নিতে পারবেন। যেমন আওয়ামী লীগ সভানেত্রী এখন যদি বলেন এম্পাওয়ার করার প্রক্রিয়াটাই ভুল, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আওয়ামী লীগ আওয়ামী লীগ সভানেত্রী দাঁড়ান প্লিজ, আওয়ামী লীগ সভানেত্রী যে আপনার তার দলের যে প্রেসিডেন্ট মেম্বার ডিসাইড করেন, উনি আমির হোসেন আমু বা কি বলে আপনার তোফায়েল আহমদ এদেরকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে নিয়ে উপদেষ্টা বানান, এটা তো ওনার ডিসিশন। ওনার পার্টি তো ওনাকে সেই ইয়েটা দিয়েছে, সেই ক্ষমতাটা দিয়েছে, তাই না? এখন কি তোফায়েল আহমদ বলবেন যে আমাকে আন্ডারমাইন করলো, আমার সক্ষমতাকে আপনার মানে আপনার অস্বীকার করলো? আমি যদি বরিশালের আপনার আবুল হাসনাত আবদুল্লাহর কথা যদি বলি, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার, তা আবুল হাসনাত আবদুল্লাহ মানে প্রবাবলি হি হ্যাড বিন টু দ্য ইয়ে বা আপনার প্রেসিডিয়াম ছিলেন, তো তিনি তো এখন আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি মেম্বার, তাকে আন্ডারমাইন করা হয়? একটা পার্টি তার নেতাদেরকে কাকে কোথায় বিবেচনা করবে, যিনি টিম লিডার থাকেন। এখানে তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো হচ্ছে। তিনি অবশ্যই শেখ হাসিনা যেমন সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ পরিচালনা করেন, জি, তো সেটা তারেক রহমানের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি। আমি একটু জানতে চাই যে বিএনপির রদবদল আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ মনে হয়? বলা হচ্ছে যে আন্দোলনের ব্যর্থতার কারণে এটি করা হচ্ছে, গণমাধ্যমের যে রিপোর্ট, কতটা কাজে আসবে বলে মনে হয়? কোনো রকম পরিবর্তন দেখা যাবে কিনা বিএনপিতে? ধন্যবাদ। আমি ওনার কথা শুনছিলাম, উনি চমৎকারভাবে বলছিলেন ওনার নিজস্ব পার্টি সিদ্ধান্তের কথা, যেটি এই কয়দিনে এই রদবদলের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রতিটি পত্র পত্রিকাতেই কিন্তু এই রদবদল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আপনি যেটা প্রশ্ন করেছেন যে কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা সফল হবে বা ইত্যাদি, সেটার ক্ষেত্রে যদি দেখি যে বিএনপির 7 জানুয়ারি নির্বাচনের আগে পরের ঘটনায় যা ভূমিকা রাখা বা ইত্যাদি, সেগুলোর আলোকে এইটি আসলে তারেক রহমান সাহেবের একক বুদ্ধিতে এবং রিজভী সাহেবের স্বাক্ষরে যে রদবদলগুলো হচ্ছে, সেগুলো নিয়ে পার্টির মধ্যেই নানা রকমের আলোচনা আছে। এখন যেটি হয় যে পার্টির নেতৃত্বের বাইরে কথা বলতে আনঅফিশিয়ালি অনেকে বলে, অফিসিয়ালি কথা বা যেমন আমাদের ভাই বলছিলেন যে আপনি ডকুমেন্ট দেখাতে পারবেন কিনা, আনঅফিশিয়ালি কথাবার্তা বলে যাচ্ছে, কেউ ডকুমেন্ট নাম প্রকাশ করবে না বা নাম প্রকাশ করতে মানা করবে বা ইত্যাদি, এগুলো আছে। এখন এটা যেটা ঠিক যে পার্টিতে রদবদল হবে, চেঞ্জ হবে, কিন্তু সেটার একটা ভালো প্রক্রিয়া থাকতে হবে। আপনি খেয়াল করে দেখুন, বিএনপির যে সম্মেলন হয়েছে সর্বশেষ 16 সালে, সম্ভবত 2016 সালে, এর আগে কোনো সম্মেলন বা কোনো কিছু হয়নি। এবার যে রদবদল গুলো হচ্ছে সেটা কিন্তু একদম লক্ষ্য ভিত্তিক, বিশেষ করে আন্তর্জাতিক যে কমিটিটা, সেই কমিটির যে রদবদলটি, এটি অত্যন্ত গুরুত্ব বিশ্লেষকরা দেখছেন। এই কারণে যে বিএনপির নেতৃত্ব মনেই করছে যে 7 জানুয়ারি নির্বাচনের আগে পরে আন্তর্জাতিক যে সম্পর্ক বিষয়টি, সেইটি ওই আন্তর্জাতিক যে সমন্বয় কমিটি বা কমিটি ছিল, তারা ব্যর্থ হয়েছে। ফলে সেখানে কিন্তু তারা পরিবর্তনগুলো এনেছেন। এখন এই পরিবর্তন এনে যাদেরকে আনলেন তারা কতটা সফল হবেন সেটা কিন্তু আগামী সময়ই বলে দেবে। তবে যেটি আমার কাছে মনে হয়েছে যে চীন, ভারত বা যুক্তরাষ্ট্র বা সাথে সাথে অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে বিগত সময়ে এই বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে মঈন খান থেকে শুরু করে তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে যারা ছিলেন, তারা কিন্তু তাদের মতো করে ভূমিকা রেখেছেন। কিন্তু এই যে পরিবর্তনটি করা হলো, এই পরিবর্তনের ক্ষেত্রেই আলোচনায় আসছে এবং বিভিন্ন আমি পত্রপত্রিকায় দেখছি
যে পরিবর্তনটি তাদের ব্যর্থতার কারণেই 7 জানুয়ারি নির্বাচনে আন্তর্জাতিক যে সম্পর্কটির সেই জায়গাটায় তারা পৌঁছাতে পারেনি। এইটার যেমন বিচার বিশ্লেষণ আসছে, তেমনি কিন্তু আপনার কি মনে হয় যে এই যে রদবদলের মধ্য দিয়ে সাংগঠনিক যে পরিবর্তন নেতৃত্বে এবং আন্দোলনে গতি আসবে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে না যে এই পরিবর্তনের জায়গাটায় যে আন্দোলনেরও ক্ষেত্রে কোনো গতি আসবে না, নেতৃত্বের ক্ষেত্রেও তেমন কোনো বিকাশ ঘটবে না। কারণ এই কিছু মানুষকে রদ বদল করা হয়েছে, কথাটা আপনি খেয়াল করে দেখুন, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে অব্যাহতি দিয়ে আরেক জায়গা থেকে তুলে আনা। অতএব যেসব নেতৃত্ব বিএনপিতে দীর্ঘদিন ধরে ছিল তাদের কাউকে কাউকে পরিবর্তন করা হয়েছে, কাউকে সরিয়ে দেওয়া হয়েছে, বা নতুন কিছু আপগ্রেডেশন, আমার ভাষায় আমি যদি বলি উন্নীত করা হয়েছে কিছু জায়গায়। ফলে যারা ছিল এই 7 জানুয়ারি নির্বাচনের আগে আন্দোলন সংগ্রামে বা পরবর্তী নির্বাচন পরবর্তীতে, তারাই কিন্তু রয়ে গেছে। ফলে তাদের দ্বারা যে খুব আশানুরূপ কিছু ভালো ফলাফল হবে সেটা মনে করি না, এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হলো, যদি সম্মেলন এবং যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই পরিবর্তনগুলো হতো, তাহলে যারা দায়িত্বপ্রাপ্ত হলো এবং যারা দায়িত্ব থেকে বাইরে থাকবে তাদের মধ্যে ঐক্যবদ্ধতার বিষয়টি কিন্তু একটা রাজনৈতিক তাত্ত্বিক আলোচনায় সেটা যথার্থ হয়। ধন্যবাদ। আবারও আসবো আমি, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে প্রশ্ন নিয়ে আসবো আন্দোলনে এবং নেতৃত্বে গতি আসবে না বলে মনে করছেন উনি, এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে হবে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করে সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম বিএনপিতে রদবদল শুদ্ধি নাকি বুদ্ধি বিষয় নিয়ে। আবারও আসতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। রিপন, আমি একটু জানতে চাই, অধ্যাপক ডক্টর সাদেকুল আহমদ বলছিলেন যে এই রদবদলে আসলে বিএনপির নেতৃত্বে এবং আন্দোলনে কোনো রকম গতি আসবে না বলে উনি মনে করছেন। ওবায়দুল কাদের আজকে বলেছেন যে বিএনপির আন্দোলনের ব্যর্থতার মূল কারণ চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে বসে কাউকে পদায়ন করছেন, কাউকে বাদ দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, উনি অ্যাজ এ সিটিজেন, উনি দেশের প্রচলিত রাজনৈতিক দল নিয়ে উনি তো কথা বলতেই পারেন, ওনার একটা নিজস্ব পর্যবেক্ষণ থাকতেই পারে। উনি যেটা বলেছেন যে এই যে মানে রদবদল, এই নিয়োগে বা কী হবে, আমি যদি সিম্পলি যদি মানে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, ওনার নিয়োগটা কীভাবে হয়েছিল, মানে বাংলাদেশে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি বিশ্ববিদ্যালয় ব্যতি রেখে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ভাইস চ্যান্সেলরদের নিয়োগ কীভাবে হয়? জাস্ট ডিজায়ার, গভর্নমেন্টের ডিজায়ার অনুযায়ী হয়। রিজভী আহমদ তো অফিসের দায়িত্বপ্রাপ্ত, আপনার মানে বা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, তিনি অথরাইজড পারসন। যেমনি সরকারের মন্ত্রণালয়ের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি, তারা বিভিন্ন আপনার নিয়োগের চিঠিগুলো তারা সই করেন, বাট সার্টিন লেখা থাকে রাষ্ট্রপতির আদেশক্রমে। তো যিনি সাইন করেন এটা তো তার বিষয় না, কাউকে না কাউকে তো সাইনটা করতে হয়। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বেলাও সাইনটা ওই একজন শিক্ষামন্ত্রী সাইন করে না, বা শিক্ষা সচিবও সাইন করে না। প্রজ্ঞাপনটা অফিসিয়াল যে চিঠিটা আসে সেটাও একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি সাইন করে। রাষ্ট্রপতি তো সাইন করেন না, রাষ্ট্রপতির নির্দেশ, সকল নিয়োগই রাষ্ট্রপতির নির্দেশক্রমে হয়। জি জি। আচ্ছা, ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলছেন, ওনার নিয়োগটা কে করছেন? কোন গণতন্ত্রে, কোন কাউন্সিল ওনার নিয়োগ হয়েছে? উনি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হলেন, ওনাকে কে নিয়োগ করছে? উনি তো নিয়োগ প্রাপ্ত। কাউন্সিলের মাধ্যমে তো হলো। কিসের কাউন্সিলের মাধ্যমে? সৈয়দ আশরাফ জায়গায়। কোন কাউন্সিলের মাধ্যমে? কাউন্সিলে তো আওয়ামী লীগে একটা পদ নির্বাচিত হয়, তারপর ওখানকার ডেলিগেটরা বলে দেয়, যে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার প্রতি আস্থা রাখিলাম। কোন কাউন্সিলে ওবায়দুল কাদের, কোন ডেলিগেট? লাস্ট তো মনে আছে যে সৈয়দ আশরাফ সাহেব। আমি জেনেই বলছি, আমি তো রাজনীতির প্রক্রিয়ার মধ্য থেকে উঠে আসা। আমরা আপনাদের তো কোন রকম কাউন্সিলই হয় না। আমাদের দলের কাউন্সিল তো দুইজন ব্যক্তি নির্বাচিত। আমি 16 সালের পরে, আরে ভাই, আমার দলে তো দুইজন ব্যক্তি নির্বাচিত হয়, একজন না। চেয়ারম্যানও নির্বাচিত হন, সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, এবং সরাসরি ভোটের মাধ্যমে হন। এখন যে রদবদল, এখানে কোন রকম প্রক্রিয়া দেখছেন আপনি? কোনটা? এই যে রদবদলগুলো হতো। আমি আপনার আওয়ামী লীগ উদাহরণ টানলাম না? আওয়ামী লীগ যে পদ্ধতিতে, প্রক্রিয়ায়, যেভাবে আপনার মানে তার দলের কমিটি হয়, বিএনপির কমিটি ঠিক একইভাবে। কারণ বিএনপির ডেলিগেটরা কাউন্সিলে 2016 সালে যে কাউন্সিল হলো, সেই কাউন্সিলে এই দলের ডেলিগেটরা, কাউন্সিলররা এই দলের নেতা নির্বাচন করা, পুনর্গঠন, সমস্ত দায়
কর্তব্য এভরিথিং সমস্ত কিছু পার্টির চেয়ারম্যানকে করেছেন, মানে অর্পিত করেছেন। আর জনাব তারেক রহমান তিনি কিন্তু সরাসরি কাউন্সিল কর্তৃক নির্বাচিত সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমাদের দলের গঠন, উনি কিন্তু নির্বাচিত ভাইস চেয়ারম্যান, মাইন্ড ইট। আওয়ামী লীগে শুধু একটি পদে নির্বাচিত হয়, আর বিএনপিতে দুটো পদ। একটু জানতে চাই, আপনি যে এখন যে ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি হলো আপনার, আগে আপনার মাঠের উপস্থিতি, সেই জায়গাটা একটু জানতে চাই। এখন কি করবেন আপনার পরিকল্পনা কি? মাঠের উপস্থিতি আমার দায়িত্ব। আমি আমি পার্টির ইন্টারনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম, আমি পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার ছিলাম, পরবর্তীতে আমি পার্টির স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম। এবং আমার দায়িত্ব মেইনলি মাঠ থেকে শুরু করে, সাংগঠনিক থেকে শুরু করে এমনকি আপনার বৈদেশিক পর্যায়ে। যেমন আপনি একেবারে ছোট্ট একটা উদাহরণও যদি দেই, 2014 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের ঠিক ইমিডিয়েট 2 উইকস বিফোর আপনার ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উপর একটা আপনার হিয়ারিং হলো, বাইপার্টিজানটা হিয়ারিং হলো তারা। এবং সেখানে আওয়ামী লীগের গভর্নমেন্টের তরফ থেকে তৎকালীন প্রাইম মিনিস্টার পলিটিক্যাল অ্যাডভাইজার এস টি ইমাম সাহেব আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করলেন, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করলেন। মাই পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আমাকে মনোনীত করলেন, আমি ইউরোপীয় পার্লামেন্টে আমি রিপ্রেজেন্ট করেছি। আমি এখন জানতে চাই, সুতরাং সামনে তো বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য, আপনি বলছিলেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কিন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে, সেই জায়গাটাই এখন আপনার পরিকল্পনা, এখন কি করবেন? আমরা আমাদের এই প্রথম হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাঁধে একটা জগদ্দল পাথর মতো একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চেপে আছে, একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা চেপে আছে, এবং এমন একটি সরকার চেপে আছে যে সরকার আমার সভরেন্টি যখন হুমকির মধ্যে পড়ে যায়, সেই যেমন আজকে আপনি যদি বলি মিয়ানমার মানে সংলগ্ন আমার সেন্ট মার্টিন দ্বীপে আমার জনগণ যেতে পারে না, মানে এগুলো তো আপনার পত্রপত্রিকা দেখেছেন। তো সেখানে আপনার গভর্নমেন্ট সেখানে কোনো আপনার মানে কোনো রোল নিতে পারেনি। আমার জনগণ। আপনারা কি করছেন? আমি কি করছি? আমি রেস করছি। আমি কি আমার কাছে কি ট্যাঙ্ক আছে, আমার কাছে সৈন্য আছে, আমার কাছে কমান্ড আছে। আমি কি নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থার এখন প্রয়োজনীয় যেটা সেটাকে আমার নেওয়ার মতো জায়গায় আমি আছি। জায়গায় তো আছে সরকার, সরকারকে তার দায় দায়িত্ব কর্তব্যটা আমরা মনে করি। ডক্টর সাদেকুল আরেফিন শুনছিলেন আপনি? জি, আমি ওনার একটা বক্তব্যের একটা উত্তর দিতে চাই। উনি যেমন ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়া নিয়ে কথা বললেন। দেখুন, রাজনৈতিক দলের নিয়োগ প্রক্রিয়া আর সরকারি বা বেশ অন্যান্য প্রতিষ্ঠানের প্রক্রিয়া শুধু এক নয়। রাজনৈতিক দলের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন এবং সম্মেলনের দায়িত্ব বা কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা সেগুলো নেতা নির্বাচন হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আর সরকারি ভাইস চ্যান্সেলরের কথা উনি বলেছেন, সেটা একেবারে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করে সেটা জাস্ট প্রজ্ঞাপনটা জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো একজন ব্যক্তি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি বারে বারে আওয়ামী লীগের সাথে বিএনপির যে বিষয়গুলোকে এক করে বলার চেষ্টা করছেন, কিন্তু এটি খুব সহজভাবে আমাদের কাছে অনুমেয় যে আওয়ামী লীগের যে রাজনৈতিক এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন নেতা নির্বাচন হয়, সেখানে আমরা প্রতিনিয়তই পত্রপত্রিকা এবং সম্মেলনের কাউন্সিলরদের কাছে বলতে শুনেছি যে তারা একবারে দলীয় প্রধানকে দায়িত্ব দেন, দলীয় কমিটিকে দায়িত্ব দেন এবং তার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং সাধারণ সম্পাদকের এখানে সংশ্লিষ্টতা থাকে যখন কোনো কমিটি অনুমোদন করেন বা যখন কোনো পরিবর্তন করেন। হ্যাঁ, এটা ঠিক যে দলীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব যিনি থাকেন তিনি সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। আমি যে জায়গাটায় বলতে চেয়েছিলাম, উনি বলছিলেন যে রিজভী আহমেদের স্বাক্ষরিত, আসলে রিজভী আহমেদ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করলে তিনি স্বাক্ষর দিয়ে আনতেই পারেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনি যদি এই কয়েকদিনের আলোচনাটি দেখেন, কি ধরনের পরিবর্তন দেখবো আমরা সামনে? বিএনপিতে এক লাইন শেষ করব। বিএনপিতে পরিবর্তন তো এটাই দেখবেন, সেটা হচ্ছে যে বিএনপি এই সরকার যেটা বলছি, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জনগণের যে ভোটাধিকার হারিয়ে গেছে, জনগণের ভোটাধিকার যেটা হারিয়ে গেছে, জনগণের ভোটাধিকার আপনার আবার ফিরিয়ে আনার জন্য জনগণকে আমরা সংগঠিত করে নিঃসন্দেহে আমরা বলতে চাই, এটা বলতে চাই, আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের জনগণ খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। বাংলাদেশের জনগণ ডক্টর সাদেকুল আরফান দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।